ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইজ। তো আজকে 100 ডেজ 100 বিজনেস আইডিয়ার সেকেন্ড বিজনেস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি জোহো একটা কোম্পানি, যেটার স্টার্ট আপ সম্পর্কে আমরা আজকে তার পুরো কেস স্টাডি নিয়ে কথা বলবো। দেখো, জোহো এমন একটা কোম্পানি যারা আমাদের শার্ক ট্যাঙ্কে বসে আছে, ঠিক আছে, যে 5 শার্ক, তার সেই 5 শার্কের থেকে না হলেও অ্যাটলিস্ট 10 টাইমস প্রফিটেবল কোম্পানি জো, যেটা আমরা অনেকে জানিই না। যে গ্রামের অদলে লুকিয়ে থাকা যে কোম্পানি, সে কীভাবে তার $1 বিলিয়ন সাম্রাজ্য তৈরি করেছে। তো আমরা তার পুরোপুরি আজকে কেস স্টাডি নিয়ে কথা বলবো। দেখতে থাকো, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এরকম ধরনের কেস স্টাডি পেতে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো কথা বলা যাক। তো দেখো, 6 কোটি প্লাস গ্লোবাল কাস্টমার রয়েছে জোর, ঠিক আছে, 180 দেশে ব্যবসা করছে এবং 11,000 কর্মী রয়েছে জো। তো দেখো, জো কী করে আমরা আগে ফার্স্ট সে বিষয় নিয়ে কথা বলবো। দেখো, জোর আছে জো ডেক্স, জো পিপল, জো প্রোডাক্টস, জোহর মধ্যে এগুলো পড়ছে জো সিআরএম। সিআরএম মানে কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে সিআরএম। জো ইনভয়েস, জো বুকস। দেখো, বেসিক্যালি বলতে গেলে জো হচ্ছে গুগলের একটা অল্টারনেটিভ বা গুগলের একটা কম্পিটিটর হিসেবে কাজ করছে জো, রাইট? আমরা অনেকেই জানি না যে জোর যে সিও বা যে ফাউন্ডার, সে তামিলনাড়ুর একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসছে এবং সে তার গ্রামের থেকে আজকাল এই বিজনেসটা সে রান করছে। তো চলো আমরা দেখব তার যে স্টার্ট আপস এবং প্যারাডক্স স্টার্ট আপসের মধ্যে যে আমরা কী তার পার্থক্য রয়েছে, সেটা আমরা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা দেখো যে টিপিক্যাল যে ইউনিকর্ন যেগুলো আমাদের হতে পারে, বোট হতে পারে, আমাদের মামার্থ, আমাদের পিডব্লিউ হতে পারে, আমাদের যত রকমের ইউনিকর্ন আছে সেগুলো আমরা দেখব কি যে বিসি ফান্ডিং করছে, ঠিক আছে, উচ্চ ঋণ রয়েছে, রাইট? 114টির মধ্যে 77টি রয়েছে আমাদের লোকসান, ঠিক আছে, মানে লস মেকিং প্রফিটেবল বিজনেস তৈরি করছে, বাট তারা ইউনিকর্ন হয়ে গেছে। কিন্তু জোহো দেখো 100% বুট স্ট্যাপস। দেখো, বাংলা কথায় বলতে গেলে বুট স্টাপ বলতে আমরা কী বুঝি? যে বুট স্টাপ বলতে আমরা বুঝি যে জিরো ফান্ডিং বেস প্রফিট, 100% প্রফিটে চলছে, মানে কারোর কাছ থেকে একটা টাকা নিয়ে সে বিজনেস করছে না। যে বিজনেস করছে, যে নিজের টাকায় প্রফিট করছে, নিজের টাকায় বিজনেস করছে, নিজের টাকায় সে সব কিছু করছে, সেটাকে বলা হচ্ছে বুট স্ট্যাপ, ঠিক আছে, জিরো ঋণ। এবং 2700 কোটি টাকা নেট মুনাফা রয়েছে তার, ঠিক আছে। মার্কেটিং, বিশাল মার্কেটিং করে। টিপিক্যালি যারা ইউনিকর্ন রয়েছে মারাত্মক মার্কেটিংয়ের উপরে চলে, কারণ তাদের মার্কেটিংয়ে যায় ম্যাক্সিমাম টাকা। কিন্তু জোহোতে দেখো জিরো মার্কেটিং। আমরা কটা লোক জানি জোহো সম্পর্কে? তোমরাই বলো, আমরা কটা লোক জানি জোহো সম্পর্কে, যে জোহো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে বা জোহো কী বিজনেস করে? কিন্তু সেই তার অদলেই কিন্তু আজকে জোহো এত টাকা প্রফিটে চলছে, 2700 CR, ঠিক আছে। ভিত্তিকে ব্যয়বহুল শহরে হাব, ঠিক আছে। কিন্তু এখানে জোহো কী করেছে? তার যে গ্রামের মধ্যে তার অফিস তৈরি করেছে, গ্রামটাকে সে ডেভেলপ করছে, প্লাস লো বাজেট, ঠিক আছে, সে লো বাজেটে সে চলছে। এবং মেন জিনিস যে জোর কোথার থেকে তার স্থাপত্য হয়, কোথার থেকে তৈরি হয়, সেটা হচ্ছে যে তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম থেকে আমাদের জোর বিজনেস শুরু হচ্ছে, ঠিক আছে। আইআইটি মাদ্রাস থেকে সে জেই র্যাঙ্কে সে 27তম র্যাঙ্ক করে এবং আইআইটি মাদ্রাস থেকে সে পড়াশুনো করে। এবং কি পুঁথিগত বিদ্যার পাশাপাশি সে নিজে শেখার উপলব্ধি তার বেশি ছিল। যে পর্যায়ে সেটা হচ্ছে জো কীভাবে তার পদ্ধতিটাকে অবলম্বন করে কীভাবে ব্যবসার কাজে সে হেল্প করে, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। দেখো, ফার্স্টে কী বলি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে যে নানা রকম কোডিংয়ের প্রবলেম, সে প্রবলেমটাকে সে জো সলভ করে এবং সেই সলভের মাধ্যমে সে তোর প্রফিটেবল বিজনেস সে চালু করে। কিন্তু মেন প্রবলেম তার বিজনেস ছিল না, মেন প্রবলেম ছিল যে তার মার্কেটিং। সে তার কী করে তার মার্কেটিং করবে, কী করে সে ওয়ার্ড টু ওয়ার্ড সে তার প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছাবে। তার জন্য সে কী করে? সে প্রযুক্তিবোধ না হয়ে কী করে সেলস, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট এক্সপার্ট নিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবসা সে তৈরি করে, রাইট? কারণ সে তো তার প্রোডাক্ট নিয়ে ভাবছে, তাই না? সে তার প্রোডাক্ট নিয়ে ভাবছে, সে তো তার মার্কেটিং বা ফাইন্যান্স সেটা তো দেখতে পারে না। একটা মানুষ তো সব কিছু দেখতে পারে না। তো সেজন্য কি সে তার প্রোডাক্টটাকে একটা সলিড বানায়। দেন সে কী করছে? একটা মার্কেটিং টিম হায়ার করছে, একটা এক্সপার্ট হায়ার করছে, যে অ্যাকাউন্টেন্ট সামলাচ্ছে, যে কোম্পানির সব কিছু তো সে তার ক্লিয়ারিটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার কি বলছে যে মার্কেট গ্যাপ কি দেখে? দেখো, ফরচুন 500 কোম্পানি কি করে, যে এইচপি একটা বড় কোম্পানি, আমরা সবাই জানি এইচপি কী করে, যে ফরচুন 500 ক্লায়েন্টের জন্য সে তার একটি জটিল সফটওয়্যার তৈরি করেছিল। তারপর থেকে সে তার সমস্ত টেক রিলেটেড হোক, সমস্ত তার মার্কেটিং, সমস্ত তার অ্যাকাউন্টেন্সি, সমস্ত তার পেমেন্ট গেটওয়ে, সব কিছু কিন্তু এইচপি কন্ট্রোল করে। কিন্তু জোর সুযোগ কী ছিল? দেখো, জো কিন্তু এইগুলো সে ফার্স্ট হ্যান্ডে সে করতে পারতো না, তাই না? তার তো মার্কেটে আসতে গেলে একটা ভিত্তিতে দরকার,
কিন্তু সেই ভিত্তিটা সে কীভাবে তৈরি করছে, সেই ভিত্তিটা সে তৈরি করছে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার মাধ্যমে, ঠিক আছে, যেটা ইন্ডিয়াতেও পসিবল ছিল না। তার জন্য তাকে যেতে হয়েছিল জাপানে বা বিভিন্ন ইউরোপ কান্ট্রি, যেখানে ন্যূনতম বাজেটে মানে অ্যাটলিস্ট ইন্ডিয়ার থেকে সে তার প্রাইসিংটা সে বেশি পাচ্ছে, সেই সব কান্ট্রিতে সে তার প্রোডাক্টটাকে ডেভেলপ করে এবং সেখানে সে সেল আউট করার ট্রাই করে। এটাই ছিল জোর সব থেকে বড়ো অ্যাডভান্টেজ। দেখো, আমরা অনেকে ভাবি যে আমরা ইন্ডিয়াতে ব্যবসা করব, ইন্ডিয়াতে বিজনেস করব, কী করে বাইরে সোর্সিং করতে পারি, এই বিষয় নিয়ে অনেকের মনে নানা রকম কোশ্চেন থাকে। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার আগে তোমার মধ্যে স্কিল থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, মানে অত্যাধিক গ্রিড করা যাবে না। তোমার যে ক্লায়েন্ট বেস থাকবে তাদেরকে সেইভাবে তুমি সাপোর্ট দিচ্ছ, তুমি কাউকে প্রবলেম সলভ করতে পারছো কিনা সে বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে, রাইট? সেইগুলো ঝো করেছিল। দেখো, .com থেকে 2000 সালে আমরা সবাই জানি যে .com 2000 সালে ধস নামে .com-এ, সেজন্য কী করেছিল, ন্যাসড্যাক ক্লায়েন্ট প্রথমে সে হারায়, সেখান থেকে সে ক্র্যাশ হয়ে যাওয়ার পরে, এবং কি জমানো ক্যাশ এবং রিজার্ভের উপরে নির্ভর করা, এবং কোনো ঋণ না, সে কোনো ঋণ তখনও নেয় না, এবং কি যে লিডারশিপ কী করে, এমপ্যাথেটিক লিডারশিপ, মানে কি 115 জন ইঞ্জিনিয়ার কাউকে ছাঁটাই না করে তাদেরকে কিছু কিছু পরিমাণে সে স্যালারি দিয়ে তাদেরকে রেখেছিল, ঠিক আছে। তার জন্য সে কী বলছে, এমপ্যাথেটিক লিডারশিপ তাকে ঘোষণা করা হয়। এবং দেখো, পিভট মানে কি, যে অলস সময়কে ইয়ার অফ R&D, মানে R&D, এটাকে বলা হয় R&D, মানে কি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বছরে সে পরিণত করেছিল। কোন সময়কে পরিণত করেছিল, 2019 থেকে 2021, এই যে 3 বছরে, এই 3 বছরে বসে না থেকে এবং রিসার্চ এবং ডেভেলপমেন্ট সে কাজে লাগিয়েছিল। উদ্বোধন কি, যে ক্লায়েন্টের সার্ভিসে এবং রূপান্তর ফলাফলে সে বিজনেস ইঞ্জিন লঞ্চ করে। এবার দেখো, কোর স্ট্র্যাটেজি বলতে কি, যে ভারতে উচ্চমানের মেধাবী এবং গ্রামীণ হাব তৈরি করা, লো কস্ট ইঞ্জিনিয়ারিং, হাই মার্কেট ভ্যালু তৈরি করেছিল, এবং ফলাফল কি, যে কোয়ালিটি ঠিক রেখে উচ্চমানের প্রোডাক্ট সে তৈরি করেছিল। এটাই ছিল তার কোর স্ট্র্যাটেজি, মেনলি তার ইউএসপি যদি আমরা বলি, যে ইউনিক সেলিং পয়েন্ট যেটা আমরা বলতে পারি, ঠিক আছে। এবার কোর স্ট্র্যাটেজি 2 এবং 3 আর দুটো স্ট্র্যাটেজি কী ছিল, দেখো, প্রতি বছর গড়ে 3 থেকে 3টি নতুন আন্তঃসংযোগ প্রোডাক্ট লঞ্চ করে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে, গ্রাহকের সব প্রয়োজন এবং প্ল্যাটফর্ম একই সাথে মেটে। যেমন কি, দেখো, অ্যাপেলকে আগে এই উদাহরণ বুঝতে গেলে তোমাকে অ্যাপেলকে বুঝতে হবে যে কোর ইকোসিস্টেম কেন দরকার একটা প্রোডাক্টের ক্ষেত্রে। দেখো, একটা প্রোডাক্টের ছাড়া অন্য প্রোডাক্ট হতে পারে না। যেমন আমরা যদি গুগলের একটা প্রোডাক্ট ইউজ করি, তাহলে আমাদের অন্য কোথাও যাওয়া লাগে না, আমরা সেখানে গুগল ফটোস পাচ্ছি, গুগল ম্যাপস পাচ্ছি, গুগল পাচ্ছি, গুগল মিট পাচ্ছি, আমরা সেখানে ডক্স পাচ্ছি, আমরা সেখানে এক্সেল পাচ্ছি। মোস্ট প্রবলেম আমার এক জায়গায় সলভ হয়ে যাচ্ছে। সেরকম জুহো চাইছিল কি, যে দেখো, আমরা যদি ফার্স্ট স্লাইডটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, জুহো ডেস্ক আছে, জুহো পিপল আছে, জুহো প্রোডাক্টস আছে, জুহো ইনভয়েস আছে, জুহো বুকস আছে, জুহো CRM আছে। তো এক জায়গায় সমস্ত কিছু জুহো প্রতিনিয়ত আস্তে আস্তে সেই ইকোসিস্টেম তৈরি করে। এবার কি প্রিমিয়াম মডেল কি, যে ব্যবহারকারীর জন্য বিনামূল্যে সফটওয়্যার, যেমন গুগল তো বিনামূল্যেই দিচ্ছে, তাই না। এবার বড়ো ব্যবসার সাথে সাথে তখন আরও ফিচার্স থাকে, তখন তারা সাবস্ক্রিপশান কেনে। যেমন রাইট, আমরা যখন গুগলের কোনো যদি আজকে গুগলের আমরা মিট ইউজ করি তাহলে আমাদের সাবস্ক্রিপশান লাগছে না। আমরা যদি গুগলের আজকে ড্রাইভ ইউজ করি, আমাদের ফ্রি অফ কস্টে আমাদের দিচ্ছে 15 GB অবধি, ঠিক আছে। এবার তারপরে যদি তুমি ইউজ করতে চাও, তোমাকে অ্যাটলিস্ট কিছু একটা মিনিমাল সাবস্ক্রিপশান তোমাকে নেওয়া লাগছে, রাইট। তো জুহো সেম মডেল অফ দ্য বিজনেস টেকনিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যে মিনিমাম ন্যূনতম কিছু একটা তাদেরকে প্রথমে অল ইউজার্স ফ্রি, দেন যদি সে মনে করে তাদের সার্ভিসটা পছন্দ হচ্ছে, দেন প্রিমিয়াম তাকে তারা সাবস্ক্রিপশান নিচ্ছে। দেখো, কোর স্ট্র্যাটেজি, পরে আরও কোর স্ট্র্যাটেজি কী ছিল, দেখো, জিরো মার্কেটিং। দেখো, জোহর কোনো মার্কেটিং বাজেট নেই, একটাই মার্কেটিং বাজেট ইউজ করছে, মাউথ, ঠিক আছে, ওয়ার্ড অফ মাউথ, বাংলা কথায় বলতে গেলে ওয়ার্ড অফ মাউথ, যেটা আমাদের ইউজ করেছিল মামাআর্থ। আজকে মামাআর্থ এত বড় কোম্পানি বিকজ অফ ওয়ার্ড অফ মাউথ, রাইট। সেকেন্ড কি, কাস্টমারই পার্টনার। দেখো, যখন গ্রাহক চ্যানেল পার্টনার বানায় তখন কি প্রোডাক্টের গুণগত মান বা রেফারেল বা মাউথ মার্কেটিং তৈরি করে এবং পার্টনাররা কমিশন পায়, রাইট। মনে করো যে আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং যে সিস্টেম, সেটা টেকনিকটা ইউজ করেছে। মনে করো একটা প্রোডাক্টের ভ্যালু এসে 100 টাকা যে সাবস্ক্রিপশন বেশি নেওয়ার জন্য, সেখান থেকে যদি কেউ রেফারেল যায় তখন রেফারেল বোনাস অ্যাটলিস্ট 10% পাচ্ছে, মানে কি সে সেখান থেকে 10 টাকা পাচ্ছে। এভাবে যদি সে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এরকম একটা পলিসি তারা তৈরি করেছে, যেখান থেকে জোহোর মাধ্যমে অ্যাটলিস্ট সাস্টেনেবল কিছু ইনকাম তাদের কাস্টমার তাদের বিল্ড করতে পারছে। ওকে, নেক্সট যে দরকার সেটা হচ্ছে ট্যালেন্ট ইঞ্জিন। দেখো, জোহো যে মেন জিনিসটা ফোকাস করেছে তাদের কোম্পানিকে যে প্রফিটেবল বানাতে গেলে, সেটা হচ্ছে
তারা ইয়ুথকে একদম যুব সমাজকে তারা তাদের কোম্পানিতে হায়ার করেছে। 10th এবং 12th গ্রেডের যে স্টুডেন্ট যারা সদ্য তাদের ফ্রেশ লাইফ স্টার্ট করছে তাদেরকেই তারা তাদের কোম্পানিতে নিয়ে আসছে, ট্রেনিং দিচ্ছে, সেখান থেকে তাদের প্রফিটেবল বানাচ্ছে, নলেজ বাড়াচ্ছে, রাইট। 6 মাসের পেইড ইন্টার্নশিপ দিচ্ছে যেখানে টেকনিক্যাল স্কিল, সফট স্কিল সাথে মাসের 10,000 অ্যাটলিস্ট টাকা স্টাইপেন্ড পাচ্ছে। ওকে, তো কেন সেটা যাবে, কেন তারা যাবে না? দেখো কেন তারা আইআইটি বা আইআইএমের পিছনে দৌড়াচ্ছে না, বিকজ অফ বিগ বাজেট, যে বিগ বাজেট অফ স্যালারি, রাইট। মনে করো আজকে যদি আমি তোমার কথাই বলি যে তোমাকে যদি কেউ 6 মান্থের ইন্টার্নশিপ প্রোভাইড করে, স্কিলও শেখাচ্ছে, ওয়ার্কিংও, প্র্যাকটিক্যাল ওয়ার্কিং তুমি পাচ্ছ, ঠিক আছে, এবং 10,000 মান্থলি একটা স্টাইপেন্ড পাচ্ছ, তুমি কি চাইবে না কোম্পানিতে জয়েন করতে? তুমি তো চাইবে, অবভিয়াসলি চাইবে, বিকজ অফ কি নিডস অ্যান্ড ইউর প্যাশন অ্যান্ড দ্য কোম্পানির প্রতি যে একটা ডেভেলপমেন্ট তৈরি করছে সেটা তো অবভিয়াসলি দরকার, তাই না? তোমাকেও হেল্প করছে, কোম্পানিকেও হেল্প করছে। এই যে ব্রিজিং সিস্টেমটা এই জোকে একটা আলটিমেট অপশনে পরিণত করে দেয়, ঠিক আছে। এবং ফলাফল কি, যে 11,000 ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও 15%-এর কোনো প্রথাগত ডিগ্রি নেই, বুঝতে পারছো? মানে তারা অ্যাটলিস্ট 10th আর 12th পাস করে তারা প্র্যাকটিক্যালের উপরে এতটাই ফোকাস করে দিয়েছে তার ডিগ্রি দরকারই পড়ছে না। এবার দেখো আমরা যদি বলি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, তো আমাদের 18 থেকে 20%, সেখানে জো 7%, রাইট। ফ্রি খাবার দিচ্ছে, কর্পোরেটের কোনো যুক্ত নেই এখানে, ঠিক আছে। মিটিংয়ের সময় নষ্ট না করে কাজের প্রতি ফোকাস, সংকটে পাশে থাকা। কোভিড মহামারীতে একটা কর্মচারীকে তারা কর্মচ্যুত করেনি, কাউকে তারা কোম্পানি থেকে বের করেনি, এই জন্যই তারা তাদের পাশে এখনও অবধি তাদের পাশে এখনও অবধি কোম্পানি টিকে আছে, বা তাদের যে এমপ্লয় এখন তাদের সাথে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। দেখো রিভার্স মাইগ্রেশন কি বলছে, যে গ্রামীণ টেক হাব, যে গ্রামবাসীদের যানজটপূর্ণ শহরের আনন্দের বদলে তারা গ্রামবাসীর টেক হাব তৈরি করছে। বর্তমান এবং ভবিষ্যৎ কি, যে 500+ কর্মী কাজ করছে এবং 5,000+ কর্মীর সংস্থান তৈরি করা। সুবিধা কি, কোম্পানির অপারেশনাল খরচ কমে যাবে এবং স্থানীয় গ্রামীণ এবং অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন করছে। দেখো বাস্তব জীবন যেটা বলছি, যে দেখো এখনও সে সাইকেলে ইউজ করে, এখনও সে ভোর 4টেই সময় ঘুম থেকে উঠছে, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সে পুকুরে স্নান করে সবজি খাতে কৃষি চাষ করছে। দেখো এগুলো সবই অ্যাজ এ ইনফরমেশান, জানি না এই ইনফরমেশান কতটা সত্যি বা কতটা মিথ্যা, বাট এই ইনফরমেশানটা কিছুটা হলেও সত্যি। দেখো মেন যে আমাদের এবার আসছে আমরা প্রফিট এবং লসের দিকে, সিনথেটিস। দেখো মেন যে একটা জিনিস সেটা হচ্ছে -5 বছরের যে মানসিকতা তোমাকে রাখতে হবে, অ্যাটলিস্ট 3 বছর তো তোমাকে রাখতেই হবে, মানে অ্যাটলিস্ট 1000 ডেজ তোমাকে অ্যাজ এ বিজনেসে দিতে হবে। নো প্রফিট নো লস তোমাকে ভেবে চলতে হবে, ঠিক আছে। নো প্রফিট নো লস তোমাকে ভেবে চলতেই হবে, ঠিক আছে। 5 বছর নিজেকে রেখে -5 বছর শুরু করা, যেটা আমি বললাম। এটা কী করে, এটা এই মানসিকতা ভিসি ইনভেস্টরের চাপ থেকে মুক্ত রাখছে, ক্যাশ রিজার্ভ বাড়াতে বাধ্য করছে এবং সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী এবং টেকসই ভিত্তি করে, রাইট। দেখো এবং চূড়ান্ত ব্লু প্রিন্ট বা যে মোরাল পয়েন্ট কি, ক্যাশ ইউজ কিং, মানে কি ইনভেস্টরের টাকায় নয় মুনাফার টাকায় ব্যবসা করুন এবং ঋণমুক্ত থাকুন। প্রোডাক্ট ফোকাস, মার্কেটিংয়ের চেয়ে প্রোডাক্টের মান উন্নয়নে বেশি জোর দিন। ভিন্নধর্মী ট্যালেন্ট, যে ডিগ্রির চেয়ে দক্ষতাকে গুরুত্ব দিন এবং কর্মীদের প্রতি সহানুভূতিশীল হন, রাইট। কারণ দেখো এমপ্লয়ি অ্যাটলিস্ট যদি কাজ না করে, তুমি তাদেরকে পেমেন্ট টাকা দিয়ে স্যালারি দিয়ে একটা আলাদা কথা, কিন্তু কোম্পানির প্রতি যে একটা ভালোবাসা যদি তুমি সৃষ্টি করতে না পারো, তাহলে কোম্পানি কোনোদিনই তারা বিল্ড আপ হবে না বা সাকসেসফুল হবে না। মানে ইনফিনিট গেম বলতে কি, যখন আমরা ইনফিনিট মুভি দেখি তখন কী বুঝি, এটা টিম গেম। উইদাউট টিম গেম একটা কোম্পানি চলতে পারে না। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগলো, আর যদি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো বা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি নিচে কমেন্ট করতে পারো। আর এরকম বিজনেস রিলেটেড সিরিজ আমাদের রেগুলার আসতে থাকবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো, অবশ্যই লাইক করো এবং একটা কমেন্ট করতে ভুলো না।